যুদ্ধবিরতি অপেক্ষা করে গাজায় আরও 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। ট্রাম্পের বন্ধুত্বের হাত এবার ইরানের সঙ্গে নতুন চুক্তির আশা কি সত্য? ইতালির রোমে 2 দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে কুরম জেলার সীমান্তে 2 দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এতে আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে এবার 4 জনের লাশ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য নিশ্চিত করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 3 দফা দাবিতে টানা 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা লাগাতার কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি অপেক্ষা করে গাজার 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির পৃথক 2 স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা। এই সময় এই হামলার ঘটনা ঘটে। আইডিএফ এর দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন সন্দেহভাজন হিসেবে, তাই তাদের গুলি ছোড়া হয়। অপরদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানায়, নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। এর আগে যুদ্ধবিরতির আওতায় গত 13 অক্টোবর 20 ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে গুরুতর সাজাপ্রাপ্ত 250 বন্দীসহ আরও 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল আবিব। তাদের স্বাগত জানাতে খান ইউনুসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত এবং 251 জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে 2 বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় 68,000 মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজায় 2 বছর ধরে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে এই অঞ্চলের আরেকটি সংকটের দিকে নজর দিয়েছেন, আর তা হলো তেহরান ওয়াশিংটন সম্পর্কের উত্তেজনা বা টানাপোড়েন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তি নিয়ে তিনি বন্ধুত্বের হাত বাড়াতে চান। বছরের মাঝামাঝি 12 দিনের ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে ট্রাম্প প্রথমবারের মতো তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা বর্ষণের নজির স্থাপন করেন। আমরাও প্রস্তুত, যখন তোমরাও প্রস্তুত হবে, এটাই হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং এটি ঘটবেই। তেহরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তি নিয়ে বলেন ট্রাম্প। তিনি আরো বলেন, বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা রয়েছে। আমি বলছি, ইরান একটি চুক্তি করতে চায়। আমরা যদি চুক্তি করতে পারি তা হবে দারুণ। তবে ট্রাম্পের এই শান্তিপূর্ণ কথাবার্তার আড়ালে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, 2 দেশের সম্পর্কের উন্নতির পথ এখনো নানা বাধায় ভরা। ইতালির রোমে 2 দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 15 অক্টোবর সকাল 8:20 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:20 রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। এই সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের অংশ নিতে গত রোববার 12 অক্টোবর স্থানীয় সময় বিকাল 5টার দিকে রোমে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দর তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক। সফরের প্রধান আকর্ষণ ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন। তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের 6 দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়। মিরপুর অগ্নিকাণ্ডে নিহত পরিবার প্রতি 1 লাখ টাকা অনুদান দেবে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার সকাল 11:40 দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে 11:56 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরো 12 ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারের প্রতি 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটেছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার
তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে 1 লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, এরা পরিশ্রমী মানুষ, জীবিকার তাগিদে কাজ করতে এসে প্রাণ হারিয়েছে। এই সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং সরকার ও মানবিক সংস্থাগুলোকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ফের সংঘাতে পাকিস্তান আফগানিস্তান, ধ্বংস 4 পোস্ট ও 6 ট্যাঙ্ক। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে কুরডম জেলার সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার বিকেলে কুরডম সীমান্তে আফগান সেনারা এবং পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি যৌথভাবে বিনা উস্কানিতে পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাবে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামদাদ ও নাগসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায় পাকিস্তান সেনা। এতে আফগান সেনাদের ট্যাঙ্ক ধ্বংস হয় এবং টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর তুর্কমানজাই ও ফোল্ডশ্যান পোস্টও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে পাকিস্তান সেনাবাহিনী। ফোল্ডশ্যান পোস্টের পাশে থাকা এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। সংঘাতে বহু আফগান সেনা ও টিটিপি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। এক পাক সেনা কর্মকর্তা জিও নিউজকে বলেন, আমাদের আঘাতের মুখে আফগান সেনারা পোস্ট ছেড়ে পালিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসাবে সাদা পতাকা তুলেছিল। এর আগে 11 অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুরাড্ডা, বাজাউট, কুররম, দীর, চিত্রাল ও বারামচা এলাকায় হামলা চালায়। ওই সংঘাতে 200 জনের বেশি আফগান সেনা এবং 23 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ISPR। আফগানিস্তানের টিটিপি নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 9 অক্টোবর কাবুলে হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আফগান সরকার বলছে, ওই হামলার মাধ্যমে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যার জবাবেই 11 অক্টোবর হামলা চালানো হয়। ইসরায়েলের আরো 4 জিম্মির লাশ হস্তান্তর করল হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে 4 জিম্মির কফিন রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা 28 জিম্মির লাশের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে। গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি 20 জন জীবিত জিম্মি ও 4 জিম্মির লাশ ফেরত দিয়েছে। রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলে আটক অবস্থায় মারা যাওয়া 45 জন ফিলিস্তিনির লাশও গতকাল গাজায় ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের পক্ষ থেকে জিম্মিদের লাশ ফেরত দিতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হওয়ায় তারা উপত্যকাটিতে মানবিক সহায়তা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার পরিকল্পনাও পেছানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে হামাস বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের লাশ খুঁজে পেতে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্তদের আন্দোলন। দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের উপর 20% হারে বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নতিকরণ। এই দাবিগুলোর বাস্তবায়ন সরকার এখনো প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভে ফুটেছেন শিক্ষকরা। এর আগে গতকাল মঙ্গলবার মাস টু সচিবালয় কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকে শিক্ষক নেতারা আলটিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা 11টার মধ্যে দাবি মানা না হলে তারা শাহবাগে অবস্থান নেবেন। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা। দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।